আজকে আমরা জানবো প্যারালাইসিস রোগীর ফিজিওথেরাপি এবং ব্যায়ামের ভূমিকা কি? এবং প্যারালাইসিস রোগী যদি নিয়মিত ব্যায়াম বা ফিজিওথেরাপি চিকিৎসা নেয়, তাহলে কতটুকু ভালো হওয়ার সম্ভাবনা থাকে? আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম, চিফ ফিজিওথেরাপিস্ট। আজকের আলোচনার বিষয় স্ট্রোক পরবর্তী ফিজিওথেরাপি চিকিৎসার ভূমিকা কি? তো চলুন ১ম এ আমরা জেনে নেই যে ফিজিওথেরাপি কি? ফিজিওথেরাপি মূলত শারীরিক একটি চিকিৎসা পদ্ধতি। এটি আমরা ২ ভাবে দিয়ে থাকি। একটা হচ্ছে থেরাপিউটিক এক্সারসাইজ আর একটা ইলেক্ট্রোথেরাপি। এখানে স্ট্রোক পরবর্তী যে প্যারালাইসিস সাইট অবশ হয়ে যাওয়া বা হাত-পা অবশ হয়ে যাওয়া, এইটার একমাত্র চিকিৎসা পদ্ধতি ফিজিওথেরাপি। ফিজিওথেরাপির কোনো বিকল্প নাই। তো এই ফিজিওথেরাপি চিকিৎসায় আপনার রোগীদের সবথেকে জরুরি বিষয় যেটা সেটা হচ্ছে থেরাপিউটিক এক্সারসাইজ বা চিকিৎসা বিষয়ক ব্যায়াম। তো আপনারা এই স্ট্রোক পরবর্তী রোগীর কিভাবে ব্যায়াম শুরু করতে পারেন, কি করতে হয় এগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটা বিষয় জেনে নিই যে এটা সবথেকে বেশি আমাদের পরিবারের লোকজনেরা ভুল করে। সেটা হচ্ছে যে একজন রোগী স্ট্রোক করার পরে আমরা সাজেশন দিয়ে থাকি সে একজন নিউরোলজিস্টের কনসাল্ট করবে। নিউরোলজিস্টের কনসাল্ট শেষ হওয়ার পরে ২৪ ঘন্টার মধ্যে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি শুরু করবে। কিন্তু সমস্যাটা মূল কোথায় হয়? সমস্যাটা হয় যখন হসপিটালে যায়, হসপিটালে বাংলাদেশে কোনো হসপিটালে একজন গ্র্যাজুয়েট বা ফিজিওথেরাপি চিকিৎসকের নিয়োগ নেয়। সেখানে আছে কোয়াক, সেখানে আছে টেকনিশিয়ান, টেকনোলজিস্ট। যারা কি করে তারা আ রোগীদের কাছে যায়, রোগীদের ব্যায়াম এক্সারসাইজ করায়। তখন রোগীদের সাজেস্ট করে যে, "আপনারা একটা মেশিন আমাদের থেকে নেন। ৳১৫,০০০ দেন বা ৳২০,০০০ দেন বা ৳১০,০০০ দেন।" আসলে ওই মেশিনটার দাম ৳১৫০০, ৳১,০০০। কিন্তু সে ৳১০,০০০ দিয়ে মেশিনটা বিক্রি করে দিল পেশেন্টের কাছে। কিন্তু দেখা যায় যে ফলাফল কি হয়? ওই রোগীটা উম ওই মেশিনটা নিয়ে যায় বাসায় থেরাপি রেগুলার দিতেই থাকে ওইটা দিয়ে। মেশিন দেওয়ার ফলে কি হয়? মাসলের পাওয়ারটা বেড়ে যায়, মাসল টোনটা বেড়ে যায়। তখন স্পাস্টিসিটি ডেভেলপ করে। তো এমনিতে তো স্ট্রোকের রোগী ব্যায়াম না করার কারণে রোগীর স্পাস্টিসিটি ডেভেলপ হয় বা মাসল শক্ত হয়ে যায়। তারপরে ওই মেশিনটা কন্টিনিউয়াসলি দেওয়ার ফলে কি আরো হাত-পা প্রচন্ড আকারে শক্ত হয়ে যায়। তখন আর ফিজিওথেরাপিস্টেরও কিছু করার থাকে না। ওই টাইমে যদি আপনারা নিয়ে আসেন ফিজিওথেরাপি দিতে, তখন আর আসলে কিছু করার থাকে না। ওইটা ফিজিওথেরাপি তখন না দেওয়াই ভালো। জাস্ট নামমাত্র দেওয়া হয় যে পেশেন্টের ব্যথা কমানোর কারণে বা পেশেন্টের হাত-পা শক্ত হয়ে গেছে। কিছু যদি নরম হয় তাহলে ভালো থাকে। তো ফিজিওথেরাপি স্ট্রোক পরবর্তী রোগীর ফিজিওথেরাপি আপনার ব্যায়ামটার কোনো বিকল্প নাই। তো বাসায় আপনারা কিভাবে ব্যায়াম করাইতে পারেন একটা রোগীকে সেটা আমি আজকে বলব। তো বাসায় আপনারা ব্যায়াম করাইতে পারেন এইভাবে যে একটা রোগীকে ১ম এ আপনাদের দেখতে হবে যে কোন পাশটা প্যারালাইসিস হয়েছে। সেই পাশটা আইডেন্টিফাই করার পরে তাকে অ্যাক্টিভ এবং প্যাসিভ এক্সারসাইজ করতে বলা যেতে পারে। অ্যাক্টিভ এক্সারসাইজ যদি রোগী নিজে একটু হাত নাড়াচাড়া করতে পারে তখন নিজে এরকম রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করবে। তারপরে বাসার লোকজনেরা তাকে প্যাসিভ এক্সারসাইজ করায় দিবে। এ তারপরে স্ট্রেংথেনিং এক্সারসাইজ করবে, গেইট ট্রেনিং করবে। গেইট ট্রেনিং বলতে তাকে হাঁটানো হবে। এবং সবথেকে বেশি ইম্পোর্টেন্ট, মোস্ট অফ ইম্পোর্টেন্ট এক্সারসাইজ সেটা হচ্ছে পজিশনিং। স্ট্রোক রোগীর পজিশনিং কি হবে? এই পজিশনিং যদি ঠিকমতো আপনারা না করাইতে পারেন তাহলে রোগী দিন আপনার অন্যরকম হয়ে যাবে। রোগীর হাত বাঁকা হয়ে যাবে, পা বাঁকা হয়ে যাবে, পায়ের পজিশন আলাদা হয়ে যাবে। এবং সাইড মোবিলিটি, বেড মোবিলিটি এক্সারসাইজ উনার করাইতে হবে। বেড মোবিলিটি এক্সারসাইজ যদি না করান তাহলে রোগীর বেড সোর হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। বেড সোর একবার হয়ে গেলে সেটা থেকে ফিরিয়ে আনা এটা অনেক কঠিন। বেড সোর বলতে আমরা এটাকে বোঝাচ্ছি যে অনেকদিন রোগীটা শুয়ে থাকার ফলে কি হয় পিঠে বা উঁচু জায়গাগুলোয় পেছনে ঘা হয়ে যায়। পাছার উপরে ঘা হয়ে যায়। ঘা হয়ে গেলে তখন আর করার কিছু থাকে না। অনেক রোগী পোকা হয়ে যায় এগুলো জায়গায়। তো এটা থেকে যদি এটা যেন না হয় সেজন্য আমরা রুগীকে সাজেস্ট করে থাকি যে সাইড চেঞ্জ করাইতে। মানে একবার ডান সাইড হয়ে শুয়ে থাকবে, ১ ঘন্টা পরে আবার বাম সাইড হবে। আবার রুগী পজিশনিং বলতে রুগীর আপনার ওই এটা হচ্ছে হেমোপ্লেজিক যে পেশেন্ট আছে হেমোপ্লেজিক পেশেন্ট এদের পজিশন একরকম। তারপর কোয়াড্রিপ্লেজিয়া পেশেন্টের
এদের পজিশনিং একরকম। তো এটা আপনাদেরকে ফিজিওথেরাপিস্টের কাছ থেকে শিখাই নিতে হবে। আর এ সকল স্ট্রোক রোগীদের ক্ষেত্রে আরেকটা আপনারা দিক লক্ষ্য রাখবেন, যাতে মানে রেগুলার একজন স্ট্রোক রোগীকে ব্রিদিং এক্সারসাইজটা করানো লাগে। ব্রিদিং এক্সারসাইজটা কেন ইম্পোর্টেন্ট? আমাদের একটা স্ট্রোকের রোগী দীর্ঘদিন বিছানায় শুয়ে থাকার পরে তার লাংসের ক্যাপাসিটিটা কমে যায়। তার একটুতেই দেখা যায় যে কফ হয়, কফ জমে যায় ভিতরে। না হলে একটু ঠান্ডা লাগলে যে হাঁপাই শুরু হয়, ঠিকমতো নিঃশ্বাস নিতে পারে না। এই কারণে তার লাংসের ক্যাপাসিটিটা কমে যায়। সে যদি রেগুলার ব্রিদিং এক্সারসাইজ করে, তাহলে কি হবে? এই সমস্যাটা আর হবে না। সেজন্য এদিকটাতেও লক্ষ্য রাখতে হবে যে ব্রিদিং এক্সারসাইজ। ব্রিদিং এক্সারসাইজটা সে কিভাবে করবে? এটা খুবই সিম্পল। নাক দিয়ে নিঃশ্বাস নিবে এবং ঠোঁট দিয়ে ছাড়বে এরকম করে। এটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ। এটাকে বলা হয় পার্সিভ ব্রিদিং এক্সারসাইজ। এবং আরেকটা করবে যে ব্রিদিং কন্ট্রোল এক্সারসাইজ। সেটা হচ্ছে নিঃশ্বাস নিবে, নেওয়ার পরে কিছুক্ষণ ভিতরে জমায় রাখবে, তারপরে আবার ছেড়ে দিবে। এরকম ভাবে এটা করতে পারে। এভাবে ১০ সেকেন্ড ২০ সেকেন্ড যতক্ষণ সে পারে ততক্ষণ ধরে রাখবে। এরকম ভাবে সে ১০ বার করবে। তারপরে আসা যাক যে আমরা এখন জানবো যে আপনারা একজন রোগী স্ট্রোক করলে কিভাবে বুঝবেন এর লক্ষণগুলা কি, কি? স্ট্রোক করার পরে সাধারণত একটা রোগী, অনেক রোগী আপনার আছে যে আপনার আ কি হবে? মাথা ঘুরে পড়ে যাবে বা বমি, বমি হবে, বমি, বমি ভাব হবে, মাথা ঘুরবে, মাথা ব্যথা করবে, শরীরের এক সাইডে অবশ-অবশ লাগবে বা হাত-পা অবশ-অবশ লাগবে। কথা বলতে পারবে না ঠিকমতো। কথা বললেও উল্টাপাল্টা বলবে। চোখে ঘোলা, ঘোলা দেখবে। মুখ এক সাইডে বাঁকা হয়ে যেতে পারে। এরকম সমস্যা হতে পারে। তারপর চোখে দেখবে না, এরকমও হতে পারে। তো এগুলা সমস্যা দেখলে আপনারা নিকটস্থ হসপিটালে অবশ্যই নিয়ে যাবেন এবং একজন নিউরোলজিস্টের পরামর্শ নিবেন। এটা সিটি স্ক্যান, তারপরে আরো অনেক পরীক্ষা-নিরীক্ষা আছে। তারপরে তারা আইডেন্টিফাই করে বলবে যে এটা আপনাদের কি সমস্যা হয়েছে। এখন এখন আমরা জানবো যে স্ট্রোক কি? স্ট্রোক আসলে কিভাবে হয়? স্ট্রোক আমাদের ২ প্রকার। একটা হচ্ছে রক্তনালীগুলা, ব্রেইনের রক্তনালীগুলা যখন ব্লক হয়ে যায়, তখন একটা স্ট্রোক হয়। এটাকে বলা হয় ইসচেমিক স্ট্রোক। আরেকটা আছে ব্রেইনে রক্তক্ষরণ হয়ে যায়। এটাকে বলা হয় হেমোরেজিক স্ট্রোক। তো রক্তক্ষরণটা কিভাবে হয়? যখন আমাদের শরীরে ব্লাড প্রেশারটা বেড়ে যায়। ব্লাড প্রেশারটা বেড়ে গেলে কি হয়? ভিতরে ব্রেইনের যে ছোট, ছোট রক্তনালীগুলা আছে এগুলা ছিঁড়ে যায়, ফেটে যায়। ফেটে গিয়ে ব্রেইনের একপাশে রক্তগুলা জমা হয়ে যায়। জমা হয়ে গেলে যে জায়গায় জমা হয়ে যায়, যে সাইডটা ব্রেইনের একেক সাইডের একেক পার্টস এ একেক ধরনের কাজ করে। যেখানে জমা হয়ে যায় সেখানে দেখা যায় যে পার্টটা যদি কথা বলার ইয়াটা কন্ট্রোল করে তাহলে কথা বলা বন্ধ হয়ে যায়। ওই পার্টটা যদি ডান সাইডের আপনার হাত-পা কন্ট্রোল করে তাহলে ডান পাশের হাত-পা দেখা যায় অবশ হয়ে যায়। না হলে ৪ হাত পাই অবশ হয়ে যেতে পারে। এরকমও হয়। তো তাহলে এই স্ট্রোক থেকে বাঁচার উপায় কি? স্ট্রোক থেকে বাঁচার উপায় নিয়মিত আপনাকে শারীরিক পরিশ্রম করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, অ্যারোবিক এক্সারসাইজ করতে হবে এবং খাদ্য অভ্যাসে পরিবর্তন আনতে হবে। যেমন তেল জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবার এগুলো পরিহার করতে হবে। তারপরে অনেকে আছে যারা সিগারেট খায়। এই সিগারেটের কারণে সবথেকে বেশি সমস্যা হয়। সিগারেট খাওয়া যাবে না, সিগারেট খাওয়া বাদ দিতে হবে। চলুন এখন আমরা জেনে নেই যে একজন ফিজিওথেরাপিস্ট স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস রোগীর কিভাবে চিকিৎসা পদ্ধতিটা করে থাকে। মূলত ফার্স্টে এক্সারসাইজ বা থেরাপিউটিক এক্সারসাইজ প্রদান করে থাকে। থেরাপিউটিক এক্সারসাইজ এর মধ্যে আমরা দিয়ে থাকি অ্যাক্টিভ প্যাসিভ এক্সারসাইজ, রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ, তারপরে পিএনএফ এক্সারসাইজ, ব্রেইনস্টর্ম এক্সারসাইজ, রুট অ্যাপ্রোচ, তারপরে এনডিটি, বোবাদ অ্যাপ্রোচ, তারপরে আমাদের আমরা গেট ট্রেনিং করাই থাকি। তারপরে আমাদের রুগীর অবস্থা বুঝে কিছু occupational therapy আমরা সাজেস্ট করে থাকি এবং হ্যান্ড স্কিলের ট্রেনিং, ডেইলি লিভিং অ্যাক্টিভিটির ইমপ্রুভমেন্ট করাইতে থাকি। তারপরে আমরা দেখি এ সহায়ক হিসেবে আমরা ইলেক্ট্রোথেরাপি প্রদান করে থাকি। এটাকে বলা হয় ইলেকট্রিক্যাল মাসল স্টিমুলেটর। খুবই কম পরিমাণে ইলেকট্রিক্যাল মাসল স্টিমুলেটরটা আমরা সহায়ক হিসেবে ইউজ করি যাতে মাসলটা স্টিমুলেট করে ওইটা আগের জায়গাতে ফিরিয়ে আনা যায়। এই কারণে এবং অনেক সময় আমাদের আইআরআর নামে একটা রেডিয়েশন আছে। এটা আমরা ইউজ করি। এই রেডিয়েশনটা আমরা দিয়ে থাকি যে যেগুলো জায়গাতে ব্যথা সেগুলো জায়গাতে দিয়ে থাকি যাতে ব্যথাটা রিডিউস হয় এবং ব্লাড সাপ্লাইটা বেড়ে যায়। মূলত এই আমাদের ফিজিওথেরাপির এক্সারসাইজ থেরাপি আর হচ্ছে ইলেক্ট্রোথেরাপিটাই স্ট্রোক রোগীর জন্যে সবথেকে মেইন এবং অপরিহার্য। তো ইলেক্ট্রোথেরাপিটা আমরা সাধারণত সহায়ক ট্রিটমেন্ট প্রোটোকল হিসেবে ব্যবহার করি এবং থেরাপিউটিক এক্সারসাইজ এটাই মূলত
মেইন চিকিৎসা পদ্ধতি স্ট্রোক রোগীর ক্ষেত্রে। এবং আমার সাজেশন থাকবে যে যাদের এসব রোগী বাসায় আছে, বাসায় যে সকল রোগী আছে তাদের পরিবার এবং পরিবারের সদস্যরা যত ভালো করে এগুলা রোগীর গাইড করবে, কেয়ার করবে, তত তাড়াতাড়ি ইমপ্রুভ হবে। দেখা গেল যে ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে আপনারা চিকিৎসা নিলেন, নিয়ে বাসায় গিয়ে ফেলে রাখলেন। এতে কোনো ইমপ্রুভ হবে না ঐরকম। বাসায় গিয়ে আপনাদের এক্সারসাইজ করাইতে হবে। যেগুলা আপনাদের ফিজিওথেরাপিস্ট সাজেশন দেয়, হোমওয়ার্ক দেয়, সেগুলো টাইম টু টাইম করতে হবে। রোগীর যত্ন নিতে হবে, রোগীকে নিয়মিত গোসল করাইতে হবে, রোগীকে বাইরে নিয়ে যেতে হবে, পরিবেশে দেখাইতে হবে, মানুষের সাথে কথা বলায় দিতে হবে। তাতে রোগীর মন এবং মেন্টাল হেলথ দুটাই ভালো থাকে। টেনশন কমে যাবে। টেনশন কমে গেলে রোগী আরো দ্রুত সুস্থ হবে। তো ধন্যবাদ। এই বলে আমার কথা আমি শেষ করতেছি এবং সবাইকে বলব যে আমার ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক, কমেন্ট শেয়ার করবেন। আপনাদের বাসায় যদি এরকম রোগী থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন। আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা সঠিক রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, সঠিক পরামর্শ দিব।